নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি মিলি। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখব আজকের হেডলাইন্স। সাত সকালে তপসিয়ায় দুর্ঘটনা, চাকা ফেটে উল্টে গেল যাত্রীবাহী বাস। আহত বাসের অন্তত 16 জন যাত্রী। ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও রাস্তায় নেমেছিল এই বাসটি। করোনা সংক্রমণের পর রাজ্যে নতুন আতঙ্ক, নিপা ভাইরাস। রাজ্যের 2 নার্স আক্রান্ত। বিষয়টি নিয়ে সতর্ক নবান্ন রাজ্য সরকার। গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে ব্যস্ত বন পরিবহনের বড় অংশ। চলতি সপ্তাহ থেকে কলকাতা ও সংলগ্ন মহানগরীর বিস্তীর্ণ এলাকায় সরকারি ও বেসরকারি বাস পরিষেবা কমে যাওয়ার আশঙ্কা। দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের দাম কি কমবে? 2026-27 অর্থবর্ষের আসন্ন কেন্দ্রীয় বাজেটের দিকেই তাকিয়ে বাজার ও সাধারণ মানুষ। নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের মুখ্যমন্ত্রীর আক্রমণের মুখে নির্বাচন কমিশন। আরও একবার এসআইআর নিয়ে মমতার বক্তব্য। যে 54 লক্ষের নাম বাদ দিয়েছে তা ইআরও বাদ দিয়েছে, অথচ ইআরও জানে না। যে 54 লক্ষের নাম বাদ গেছে তাদের নামের ডেটা কাউকে দেওয়া হয়নি বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। রাতের অন্ধকারে একটি রহস্যজনক গাড়ি থামিয়ে তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি নেতাদের একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় 3000 থেকে 4000টি ফর্ম 7 ভোটার তালিকা থেকে নাম কাটার আবেদনপত্র। শুধু তাই নয়, ফর্মগুলির অধিকাংশই আগে থেকেই লেখা ছিল জেলার বিভিন্ন এলাকার ভোটারদের নাম ও ব্যক্তিগত তথ্য। পুলিশ সূত্রের দাবি, তার বড় অংশই বাঁকুড়ার তালডাংরা বিধানসভা কেন্দ্রের। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে কার্যত বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ও নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে রেখে তিনি বলেন, একটা ছবি দেখাচ্ছি, গাড়িতে করে প্রায় 10,000 ফর্ম নিয়ে গেছে ডিলিট করার জন্য। ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ। এরপরই কমিশন বিজেপিকে এক বন্ধনীতে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এগুলো মানুষের অধিকার চুরি নয়, তথ্য চুরি করছে, গণতন্ত্র চুরি করছে, জ্যান্ত মানুষকে মেরে ফেলতে চাইছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর এসআইআর ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনার আবহ আরও বেড়েছে। সূত্রের খবর, ঘটনাস্থলে থাকা গাড়িটিতে 5 জন বিজেপি কর্মী ছিলেন বলেই অভিযোগ। স্থানীয়দের সন্দেহ হওয়ায় তল্লাশি শুরু হতে গাড়ির ভিতর থেকে বিপুল পরিমাণ ফর্ম উদ্ধার হয়। 2 জনকে ধরে ফেলা সম্ভব হলেও বাকি 3 জনকে অন্ধকারের সুযোগে পালিয়ে যায় তারা। ধৃত 2 জনকে খাতড়া থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। তাদের বিরুদ্ধে ইতিমধ্যে একটি এফআইআর দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ফর্ম 7 মূলত ভোটার তালিকা থেকে নাম কাটার আবেদনপত্র। অভিযোগ, সেই ফর্মগুলিতে আগে থেকে নির্দিষ্ট ভোটারদের নাম ও ঠিকানা ভরা ছিল। স্বভাবতই প্রশ্ন উঠছে, পরিকল্পিতভাবেই কি নির্দিষ্ট কিছু এলাকার ভোটারদের নামের তালিকা থেকে মুছে দেওয়ার চেষ্টা চলছিল? তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এটা নিছক কাগজপত্র নয়, এটা সরাসরি গণতন্ত্রের উপর আঘাত। তাদের দাবি, তালডাংরার বহু সংখ্যালঘু প্রান্তিক ভোটারকে লক্ষ্য করেই এই ফর্মগুলো ভরা হয়েছিল। সাংবাদিক বৈঠক থেকে একই কথা বলেছেন মুখ্যমন্ত্রীও। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দলীয় সূত্রে গোটা ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেই উড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। হাই নিউজ নেটওয়ার্ক। করোনা সংক্রমণের পর রাজ্যে নতুন আতঙ্ক, নিপা ভাইরাস। রাজ্যে 2 নার্সের এই ভাইরাসে আক্রান্তের খবরে বেড়েছে উদ্বেগ। উত্তর 24 পরগনার এক বেসরকারি হাসপাতালে 2 নার্স ভর্তি রয়েছেন। বিষয়টি নিয়ে সতর্ক নবান্ন ও রাজ্য সরকার। রাজ্যে ফের নিপা ভাইরাসে আক্রান্ত, বাড়ছে উদ্বেগ। উত্তর 24 পরগনার বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে 2 নার্স ভর্তি রয়েছেন, যাদের শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি সন্দেহ মিলেছে। বিষয়টি নিয়ে নবান্ন ও রাজ্য সরকার সম্পূর্ণভাবে সতর্ক বলে জানিয়েছেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। কিভাবে ওই 2 নার্স সংক্রমিত হলেন, তারা কাদের কাদের সংস্পর্শে এসেছিলেন, এই সমস্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। মুখ্য সচিব জানিয়েছেন, গোটা পরিস্থিতির উপর সরাসরি নজর রাখছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের একটি বিশেষ দল বিষয়টি নিয়ে পর্যালোচনা শুরু করেছে। নিপা সংক্রমণের খবর সামনে আসতেই রাজ্যের তরফে 2টি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। 0332 333 0180
এবং 9874708858। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলির জন্য আলাদা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করা হচ্ছে। এদিকে মুখ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজে নিপা ভাইরাস পরীক্ষার ব্যবস্থা রয়েছে এবং সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আক্রান্ত বলে সন্দেহভাজনদের মধ্যে এক নার্সের বাড়ি নদিয়ায় এবং অন্যজনের কাটোয়ায়। কল্যাণী এইমসের নমুনা পরীক্ষার পরই তাদের নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। রাজ্য প্রশাসনের তরফে উপস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে বলেই জানানো হয়েছে। নিপা ভাইরাসকে বলে জুনটিক ভাইরাস, অর্থাৎ পশুর থেকে মানুষের শরীরে ছড়াতে পারে। এই ভাইরাসের বাহক ফ্লাইং পক্স, যার বৈজ্ঞানিক নাম পিটারোপাস মিডিয়াস নামে এক ধরনের ফলভোজী বাদুড়। এই বাদুড় থেকে কুকুর, বিড়াল, ছাগল, ঘোড়া বা ভেড়ার শরীরের মাধ্যমে এই ভাইরাস ছড়াতে পারে। আক্রান্ত পশুদের দেহের অবশিষ্টাংশ বা মলমূত্র থেকেও সংক্রমণ ছড়াতে পারে। করোনার থেকেও ভয়ঙ্কর নিপা ভাইরাস, কারণ করোনার চেয়ে নয়া এই ভাইরাসে মৃত্যুর হার অনেক বেশি। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ জানিয়েছে, করোনায় মৃত্যুর হার যেখানে 2 থেকে 3% ছিল, সেখানে নিপা ভাইরাসের ক্ষেত্রে বর্তমানে মৃত্যুর হার 40 থেকে 70%। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ICMR জানাচ্ছে, নিপা ভাইরাসে আক্রান্ত হলে কোনো নির্দিষ্ট ওষুধ নেই। আক্রমণ প্রতিরোধ করার মতো কোনো টিকা এতদিন আবিষ্কৃতই হয়নি, ফলে মৃত্যুর হার বিশ্বে গড়ে প্রায় 75%। কিন্তু এবার বিশ্ববাজারে টিকা আনতে চলেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। রোগের লক্ষণ কি কি? প্রথমে সাধারণ জ্বর হয় রোগীর, এরপর শরীরের তাপমাত্রা বাড়তে শুরু করে, মাথা ব্যথা, বমি শুরু হয়, মাথায় পৌঁছে যায় সংক্রমণের রেশ, শুরু হয় খিঁচুনি, গলা ব্যথা, তীব্র শ্বাসকষ্টে ভুগতে থাকে রোগী। বাড়াবাড়ি সংক্রমণে 24 থেকে 48 ঘন্টার মধ্যে রোগী কোমা স্টেজে চলে যেতে পারে। মস্তিষ্কে প্রদাহ শুরু হয়, হৃদপেশিতেও প্রদাহ হয় অনেকের। এনসেফ্যালাইটিস এবং মায়োকার্ডিটিসে আক্রান্ত হয় রোগী। আক্রান্ত মানুষকে দ্রুত এমন হাসপাতালে ভর্তি করতে হবে যেখানে রোগীকে সবার থেকে আলাদা রাখার ও ইন্টেনসিভ সাপোর্টিভ কেয়ারের ব্যবস্থা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত 2 জন। করোনার থেকে অনেক বেশি সংক্রমিত এই ভাইরাস। 40 থেকে 75% মানুষ মারা যান এই ভাইরাসে। তাহলে কি উপায় দেখে চিনবেন নিপার সংক্রমণ, আর কি বা করবেন? বারাসাতে 2 জন নার্স সম্ভবত নিপায় আক্রান্ত হয়েছে বলে খবর সামনে আসতেই এই নিয়ে বেড়েছে উদ্বেগ। আক্রান্ত হলে নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। 7 থেকে 10 দিনের মধ্যে কোনো রোগী কোমায় চলে যেতে পারেন। আস্তে আস্তে বিকল হয়ে যেতে পারে মাথা, শ্বাসযন্ত্র কাজ বন্ধ করে দেয় প্রায়। এতটাই মারাত্মক নিপা ভাইরাস। এই ভাইরাসে একবার আক্রান্ত হয়ে নিস্তার নেই বললেই চলে। 40 থেকে 75% মানুষ মারা যান এই অসুখে আক্রান্ত হলে। আর আরও আতঙ্কের বিষয়, এর কোনো ভ্যাকসিন নেই, নেই কোনো নির্দিষ্ট ওষুধও। কি কি উপসর্গ দেখে চিনবেন নিপার সংক্রমণ? কি কি করলে নিপার হানা থেকে সুরক্ষিত থাকা কিছুটা সম্ভব? নিপা ভাইরাস থেকে বাঁচতে কি কি করা উচিত? কি বলছেন চিকিৎসকেরা? চিকিৎসকেদের কথায় শুয়োর পালন ও শুয়োরের মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে। যে কোনো ফল ভালো করে ধুয়ে খেতে হবে। একই সঙ্গে N95 মাস্ক ব্যবহার করার কথা বলছেন বিশেষজ্ঞরা। বাইরের খাবার থেকে যতটা সম্ভব বিরত থাকতে হবে, কিন্তু মনে রাখতে হবে সরাসরি শুয়োর কিন্তু নিপা ভাইরাসের বাহক নয়। তবে নিপা ভাইরাস সাধারণত মাংস খাওয়ার মাধ্যমে ছড়ায় না, বরং সংক্রামিত প্রাণীর সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে ছড়ায়, যেমন বাদুড়, শুয়োর, ঘোড়া, ছাগল, কুকুর, বিড়াল অথবা তাদের শরীরের তরল পদার্থ অথবা দূষিত খাবার পানীয়। কাঁচা তালের রস বা বাদুড় কামড়েছে এমন ফলের মাধ্যমেও ভাইরাস ছড়িয়ে থাকে। সংক্রামিত খামার থেকে প্রাপ্ত শুয়োরের মাংস খেলে ভাইরাস ঢুকতে পারে মানুষের শরীরে। বাদুড় প্রাকৃতিক বাহক, ভাইরাস তাদের লালা, প্রস্রাব বা মলের মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুয়োররা দূষিত ফল বা ফলের রস খেয়ে সংক্রমিত হয়। এবার
সংক্রমিত শুয়োরের কাছাকাছি থাকা মানুষরা রক্ত, প্রস্রাব, লালা থেকে এই ভাইরাসটিও সংক্রমিত হতে থাকে। যদিও শুয়োরের মাংস নিজেই প্রাথমিক সমস্যা নয়, তবে সংক্রমিত শুয়োরের মাংস ঝুঁকি তৈরি করতে পারে তা বাদুড়ের মলমূত্র দ্বারা দূষিত হয়ে থাকে। এর ফলে পরোক্ষভাবে মানুষের মধ্যেও সংক্রমণ ঘটছে। যদিও সংক্রমিত না হওয়া মাংস খাবার ফলে নয়, বরং সংক্রমিত প্রাণী বা ফল এবং রস থেকেই এই রোগ ছড়িয়ে থাকে। হাই নিউজ নেটওয়ার্ক। আইপ্যাক কাণ্ডে নবান্নের সামনে ধর্নার পরিকল্পনা, অনুমতি চেয়ে হাইকোর্টে বিজেপি। মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি শম্পা দত্ত পাল। আইপ্যাকে ইডি তল্লাশির সময় পুলিশের বাধা, মুখ্যমন্ত্রীর ফাইল নিয়ে যাওয়া সহ প্রশাসনিকভাবে তদন্তে বাধার অভিযোগ আগেই তুলেছিল বিজেপি। এবার তার প্রতিবাদে নবান্নের সামনে ধর্নায় বসতে চায় তারা। রাজ্যের মূল প্রশাসনিক ভবনের সামনে এই ধর্নার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল গেরুয়া শিবির। এই নিয়ে বিচারপতি শম্পা দত্ত পালের দৃষ্টি আকর্ষণ করেছে পদ্ম নেতারা। জানা গিয়েছে তিনি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। গত 8ই জানুয়ারি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দপ্তর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় ইডি। খবর পেয়ে সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ফাইল নিয়ে আসেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন ওসব তার দলের নথিপত্র, তাতে নির্বাচনী রণকৌশলের মতো গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে। সেসব ছিনতাইয়ের ষড়যন্ত্র করেছে ইডি। এই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দলের স্বার্থে তিনি সেসব ফাইল সঙ্গে নিয়ে গেলেন। মুখ্যমন্ত্রীর এই ভূমিকার সমালোচনা করে বিরোধী দল বিজেপি। তাদের অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারীদের কাজে বাধা দিতে প্রশাসনকে সঙ্গে নিয়ে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রতিবাদে দলের তরফে নবান্নের সামনে ধর্ণা কর্মসূচি গ্রহণ করা হয়। কিন্তু নবান্ন রাজ্যের মূল প্রশাসনিক ভবন, তাই তার আশপাশ হাই সিকিউরিটি জোন। এহেন জায়গায় ধর্নার জন্য আলাদা অনুমতি দরকার, তাই সরাসরি উচ্চ আদালত থেকে সেই অনুমতি চাইল বিজেপি। এই নিয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি শম্পা দত্ত পাল। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী 22শে জানুয়ারি বিকেল 4টে উদ্বোধন হতে চলেছে 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উৎসবের। বইমেলা চলবে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের বিশিষ্ট কবি, সাহিত্যিক, গুণীজন এবং মন্ত্রীবর্গ। পাশাপাশি দর্শনার্থীদের যাতায়াত ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক ব্যবস্থা নিতে শুরু করে দিয়েছে রাজ্য সরকার ও প্রশাসন। আগামী 22শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে 49তম কলকাতার আন্তর্জাতিক বইমেলা উৎসব। চলবে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। আর ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত যা যা প্রস্তুতি নেওয়ার দরকার তা শুরু হয়ে গেছে। চলুন আমরা দেখে নিই এই বইমেলার প্রস্তুতি পর্ব। এবছর বইমেলার ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনা। আয়োজকদের মতে এবছর বইমেলায় অংশগ্রহণকারী সংস্থা ও প্রকাশকের সংখ্যা 1000 ছাড়িয়েছে। সরাসরি ও যৌথভাবে অংশ নিচ্ছে প্রায় 20টি দেশ। প্রতিদিন থাকছে বই কিনুন, লাইব্রেরি জিতুন লটারি। ভাগ্যবান বিজেতারা পাবেন বুক গিফট কুপন। এবছর মোট 9টি তরুণ থাকছে। যাতায়াতের ক্ষেত্রেও থাকছে বড় সুবিধা। এবছর প্রথমবার বইমেলা প্রাঙ্গণে মেট্রো রেলে হাওড়া থেকে স্প্ল্যানেট হয়ে সরাসরি পৌঁছানো যাবে। মেলার দিনগুলো মেট্রোর সংখ্যা বাড়ানোও হবে। পরিষেবা চলবে রাত প্রায় 10টা পর্যন্ত, এমনকি ছুটির দিনেও। বইমেলা প্রাঙ্গণে মেট্রোর বিশেষ বুথ থেকে ইউপিআই এর মাধ্যমে সরাসরি টিকিট কাটার সুবিধাও থাকছে। গেট 1 ও 2 এর মাঝখানে এই কাউন্টার থাকবে। বইমেলার নিরাপত্তা ও পরিকাঠামো নিয়েও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি স্টল ও পুরো মেলা প্রাঙ্গণ বিমার আয়তায় আনা হয়েছে। সরস্বতী পুজো থেকে প্রজাতন্ত্র দিবস পর্যন্ত টানা ছুটি থাকায় এবছর বইমেলায় বিপুল ভিড় হবে বলেই আশা আয়োজকদের। সোমবার এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে বিস্তারিত জানান গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে,
মেলার প্রতিটি গেটে থাকবে ওয়াচ টাওয়ার এবং মে আই হেল্প ইউ ডেস্ক। জরুরি পরিস্থিতির জন্য 100 ডায়াল ছাড়াও চালু থাকবে আলাদা হেল্পলাইন নম্বরও। পাশাপাশি দমকল বিভাগের পর্যাপ্ত গাড়িও প্রস্তুত রাখা হবে। এক বছরের অপেক্ষার পর বই প্রেমীদের এই উৎসব শুরু হতে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। তার আগে আমরা দেখলাম যে মেলা প্রাঙ্গণের প্রস্তুতি পর্ব কিন্তু প্রায় শেষেরই দিকে। তার সাথে রাজ্য প্রশাসনও নিরাপত্তা সংক্রান্ত যা যা প্রস্তুতি রয়েছে তা তাদের শেষের পথেই রয়েছে। ক্যামেরায় রানা আচার্যর সাথে রিম্পি মণ্ডল, হাই নিউজ, কলকাতা। গঙ্গাসাগর মেলায় আগত দেশ বিদেশের লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি সকল পুণ্যার্থীর সুস্বাস্থ্য, নিরাপদ যাত্রা ও শান্তিপূর্ণ পুণ্যস্নানের কামনা করেন। গঙ্গাসাগর মেলায় আগত দেশ বিদেশের লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি সকল পুণ্যার্থীর সুস্বাস্থ্য, নিরাপদ যাত্রা ও শান্তিপূর্ণ পুণ্যস্নানের কামনা করেন। মুখ্যমন্ত্রী লেখেন, গঙ্গাসাগর মেলা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির এক অনন্য মিলন ক্ষেত্র। চলতি মাসের 12 থেকে 15 তারিখ পর্যন্ত চলবে এই ঐতিহ্যবাহী মেলা। মেলা নির্বিঘ্নে আয়োজন করতে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বিস্তৃত প্রস্তুতিও নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, অস্থায়ী শৌচালয়, বিদ্যুৎ, যাতায়াত এবং আবাসনের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। দুর্যোগ মোকাবিলা বাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হচ্ছে তীর্থযাত্রীদের সহযোগিতার জন্য। মুখ্যমন্ত্রী আরও জানান, প্রবীণ, মহিলা ও শিশুদের কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি সকল তীর্থযাত্রীকে প্রশাসনের নির্দেশ মেনে চলার আহ্বান জানান এবং শান্তিপূর্ণভাবে মেলার আনন্দ উপভোগ করার অনুরোধ করেন। গঙ্গাসাগর মেলাকে ঘিরে ইতিমধ্যে সাগরদ্বীপ জুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছে গণপরিবহনের বড় একটা অংশ। তার জেরেই চলতি সপ্তাহ থেকে কলকাতা ও সংলগ্ন মহানগরীর বিস্তীর্ণ এলাকায় সরকারি ও বেসরকারি বাস পরিষেবা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সকালের ও সন্ধ্যার ব্যস্ত সময়ে বাসের সংখ্যা কমে গেলে নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়বে বলেই আশঙ্কা। গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছে পরিবহনের একটা বড় অংশ। তার জেরেই চলতি সপ্তাহ থেকে কলকাতা ও সংলগ্ন মহানগরীর বিস্তীর্ণ এলাকার সরকারি ও বেসরকারি বাস পরিষেবা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিবহন দপ্তর সূত্রে খবর, বাস, মিনিবাসের কয়েক হাজার গাড়ি মেলার কাজ যুক্ত হয়ে পড়ায় দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতার বিভিন্ন রুটে বাস যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময় বাসের সংখ্যা কমে গেলে নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অফিস যাত্রী, স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই বিকল্প যানবাহনের ওপরে বেশি নির্ভর হতে পারছে না। ফলে রাস্তায় চাপ বাড়ার পাশাপাশি অটো, ট্যাক্সি ও অন্যান্য পরিবহনের ভিড় বাড়তে পারে বলে মনে করছে পরিবহন দপ্তর। তবে পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতা শুরু হচ্ছে রাজ্যের পরিবহন দপ্তরের। সরকারি বাসের ঘাটতি মেটাতে বিভিন্ন ডিপোও দীর্ঘদিন ধরে পড়ে থাকা বহু বাসকে প্রাথমিক মেরামতির পর রাস্তায় নামানো হয়েছে। প্রয়োজন অনুযায়ী গুরুত্বপূর্ণ রুটগুলিতে অতিরিক্ত বাস চালানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারি বাস মালিকদের বসে থাকা বা অচল গাড়িতে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধও জানিয়েছে দপ্তর। পরিবহন দপ্তরের এক আধিকারিক জানান, গঙ্গাসাগর মেলার জন্য বিপুল সংখ্যক বাস সরাতে হচ্ছে। তবু যাতে নিত্যযাত্রীদের অসুবিধা কম হয় তার জন্য সব রকমের বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই বিকল্প উদ্যোগগুলি সফল হলে সাধারণ যাত্রীদের ভোগান্তি কিছুটা কমবে বলে আশাবাদী প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক। দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের দাম কি কমবে? 2026-27 অর্থবর্ষের আসন্ন কেন্দ্রীয় বাজেটের দিকেই তাকিয়ে বাজার ও সাধারণ মানুষজন। এফএমসিজির প্রত্যাশা, এবারের বাজেটে পণ্যের দাম কমবে। অন্যদিকে মানুষের হাতে খরচ করার মতো বেশি টাকাও থাকবে। দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের দাম কি কমবে? 2026-27 অর্থবর্ষের আসন্ন কেন্দ্রীয় বাজেট ঘিরে এখন সেই দিকেই তাকিয়ে বাজার ও সাধারণ মানুষ।
দ্রুত বিক্রয়যোগ্য ভোগ্যপণ্য বা এফএমসিজির শীর্ষ সংস্থাগুলির প্রত্যাশা এবারের বাজেটে এমন কিছু ঘোষণা আসবে যাতে একদিকে পণ্যের দাম কমে, অন্যদিকে মানুষের হাতে খরচ করার মতো বেশি টাকা থাকবে। জিএসটি কমানোর জোরালো দাবি। বাজারের প্রধান দাবি, সাবান, ডিটারজেন্ট, প্রসাধনী সহ দৈনন্দিন ব্যবহারের একাধিক পণ্যের উপর জিএসটি কমানো হোক। বর্তমানে এই ধরনের বহু পণ্যের উপর 18% হারে জিএসটি ধার্য রয়েছে। গোদরেজ কনজিউমার প্রোডাক্ট এর ম্যানেজিং ডিরেক্টর সুধীর সীতাপতির মতে, এই করের হার যদি 5% নামানো যায় তাহলে পণ্যের দাম কমবে এবং ক্রেতার সংখ্যা বাড়বে। এর সরাসরি সুফল পাবে মধ্যবিত্ত পরিবারের মাসিক বাজেট। গ্রামীণ চাহিদায় জোর। শহরাঞ্চলে বাজারে কিছুটা ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা গেলেও গ্রামীণ ভারতের ক্ষেত্রে এখনও চাহিদা বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। সেই কারণে সংস্থাগুলি কয়েকটি নির্দিষ্ট পদক্ষেপের দাবি তুলেছে। কর্মসংস্থান। গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প এবং কৃষি সংক্রান্ত উদ্যোগে বরাদ্দ বাড়ানো হোক। হাতে টাকা। আয়কর বা অন্যান্য সুবিধায় এমন পরিবর্তন আনা হোক যাতে সাধারণ মানুষের হাতে খরচযোগ্য অর্থ বাড়ে। স্থানীয় ব্র্যান্ডের প্রতিযোগিতা। ছোট স্থানীয় ব্র্যান্ডগুলির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে বড় সংস্থাগুলির জন্য নীতিগত সহায়তা প্রয়োজন। মেড ইন ইন্ডিয়াতে আরও জোর। এসএলএমজি বেভারেজের জয়েন্ট এমডি পরিতোষ লাধানি আশা প্রকাশ করেছেন, এবারের বাজেটে আত্মনির্ভর ভারত প্রকল্পের উপর আরও বেশি গুরুত্ব দেওয়া হবে, যার লক্ষ্য হতে পারে ভারতকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। তার মতে, রাস্তা, সেতু সহ পরিকাঠামো উন্নত হলে পরিবহন খরচ কমবে এবং পণ্য পরিবহন আরও দ্রুত হবে। পরিবেশ বান্ধব প্যাকেজিংয়ে উৎসাহ। প্লাস্টিক দূষণ কমাতে বহু সংস্থা এখন পরিবেশ বান্ধব প্যাকেজিংয়ের দিকে ঝুঁকছে। তবে এই ধরনের প্যাকেজিং তুলনামূলকভাবে ব্যয়বহুল। শিল্পমহলের মত, যদি এই ক্ষেত্রে কর ছাড় বা ভর্তুকি দেওয়া হয় তাহলে দ্রুত পরিবর্তন সম্ভব হবে। সব মিলিয়ে মূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণ ও বাজারে নগদ প্রবাহ বাড়াতে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার দিকেই তাকিয়ে দেশ। দ্রুত বিক্রয়যোগ্য পণ্য ক্ষেত্রের বিশেষজ্ঞদের দাবি, গ্রামীণ পুনরুজ্জীবন ও কর সংস্কার বাস্তবায়িত হলে 2026 সাল বাজারের জন্য উল্লেখযোগ্য বৃদ্ধির বছর হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। রাষ্ট্রপতি ভবনে 2026 সালে প্রজাতন্ত্র দিবস আয়োজিত হতে চলেছে এবং প্রজাতন্ত্র দিবসে অ্যাট হোম সংবর্ধনার জন্য একটি বিশেষভাবে তৈরি আমন্ত্রণপত্র ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সেই আমন্ত্রণপত্র ভারতের উত্তর পূর্ব ঐতিহ্যকে উদযাপন করছে বলেই খবর। রাষ্ট্রপতি ভবন 2026 সালের প্রজাতন্ত্র দিবসে আয়োজিত অ্যাট হোম সংবর্ধনার জন্য একটি বিশেষভাবে তৈরি আমন্ত্রণপত্র প্রকাশ করেছে, যা ভারতের উত্তর পূর্ব ঐতিহ্যকে উদযাপনের কেন্দ্রবিন্দু করে রাখতে চলেছে। অষ্টলক্ষ্মী রাজ্যের কারিগরি ও কারিগরিদের প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি এই আমন্ত্রণপত্রটি একটি অঞ্চলের ঐতিহ্য, প্রাচীন দক্ষতা এবং সংস্কৃতির বৈচিত্র্যকে তুলে ধরে। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, এই আমন্ত্রণপত্রে উত্তর পূর্বাঞ্চলের প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা শিল্পকলা এবং কারুকার্য শিল্পের চিত্র তুলে ধরা হয়েছে। অজ্ঞাতদের জন্য অষ্টলক্ষ্মীর রাজ্যগুলির মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরা। এগুলির প্রতীকীভাবে সমৃদ্ধির 8টি রূপের সঙ্গে যুক্ত রয়েছে। আমন্ত্রণপত্রটি একটি যত্ন সহকারে ডিজাইন করা বাক্সে রাখা হয়েছে, যার উপরে গাঢ় লাল রঙের রাষ্ট্রপতি ভবনের একটি এমবস প্রিন্ট রয়েছে, যার উপরে বীজ রঙের পটভূমিও রয়েছে। বাক্সের উপরের পাশে লম্বা আনুভূমিক নকশা রয়েছে, যা একটি পরিশিল্পিত ঐতিহ্যর চেহারাও দিয়েছে। একেবারে খোলার পর বাক্সটিতে কাঠের স্লেট খোদাই করা আমন্ত্রণপত্রটি লেখা দেখা যাচ্ছে, যার সাথে ত্রিপুরার বেত এবং বাঁশের গয়না এবং গগনা বাঁশের চোয়ালের বিনার মতো নির্বাচিত স্মৃতিচিহ্নও রয়েছে। বাক্সের ভিতরে যা রয়েছে, প্রজাতন্ত্র দিবসের আমন্ত্রণ বাক্সটি আহমেদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন দ্বারা ডিজাইন করা হয়েছে এবং এটি বোনা বাঁশের মাদুর ব্যবহার তৈরি করা হয়েছে। বাইরের প্রচ্ছদে অতিথিদের ঠিকানা সহ একটি হস্তনির্মিত কাগজের ট্যাগ রয়েছে। বিশেষভাবে বাঁশের টুকরো থেকে তৈরি বাঁশের শিল্পকর্মের সঙ্গে একটি স্বতন্ত্র সমৃদ্ধ বাদামি ফিনিশিংও দেওয়া হয়েছে।
বাক্সটি খোলার পর অতিথিরা অষ্টভুজাকার বাঁশের বুনন প্যাটার্ন ব্যবহার তৈরি করা একটি দেওয়ালযুক্ত স্ক্রল দেখতে পাবেন। মাদুরের মতো স্ক্রলটি ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির প্রতিনিধিত্বকারী হস্তনির্মিত সৃষ্টির একটি যত্ন সহকারে সাজানো প্রদর্শন। নকশায় প্রচ্ছদ এবং বাক্সের আলংকারিক মেটাফগুলিতে অসমীয় পাণ্ডুলিপির চিত্রকলা রয়েছে। আমন্ত্রণ পত্রে নিচের ফ্যাব্রিক প্যানেলের মোটফগুলি উত্তর পূর্বের স্থানীয় উদ্ভিদ এবং প্রাণী জগৎকে চিত্রিত করছে। অন্যদিকে বিশেষভাবে ডিজাইন করা সিল্ক স্টলও রয়েছে। এটা পেস সিল্ক নামে পরিচিত, অর্থাৎ এটি আসছে উত্তর পূর্ব ভারতের টেক্সটাইল ঐতিহ্য এবং স্থানীয় অর্থনীতিকে গুরুত্ব দিচ্ছে। এছাড়াও রয়েছে আসামের একটি বাঁশের চোয়ালের বীণা। ইতিমধ্যেই জানা যাচ্ছে ইন্ডিয়া পোস্ট প্রজাতন্ত্র দিবস অ্যাট হোম 2026 সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রিত বিশিষ্ট অতিথিদের কাছে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে অতিথিদের কাছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।